আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, পূর্ব কদমতলী ইসলামী আলিম মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতোই আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো বুঝতেই পারছো, পঞ্চম সমাপনী শিক্ষার্থীরা তোমরা যে যেখানে রয়েছো, আর বিলম্ব না করে অনলাইন ক্লাসে তোমরা সম্পৃক্ত হওয়ার জন্য সকলকে আহ্বান করছি। তোমাদের প্রয়োজনীয় বই, পুস্তক, খাতা, কলম, স্মার্টফোন সঙ্গে নিয়ে তোমরা অল্প সময়ের মধ্যেই আমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে যাও। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বই, পঞ্চম শ্রেণীর গণিত, যেহেতু আমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত আপাতত ক্লাস হচ্ছে অনলাইন ক্লাস, সমাপনী পরীক্ষার্থী ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের এই পঞ্চম শ্রেণীর গণিত বইটা হাতে নাও, সকলে হাতে নিয়ে সবাই বই খোলো। পেজ নাম্বার 94, অধ্যায় 9, 94 পৃষ্ঠায় অধ্যায় 9, 94 পৃষ্ঠা নাম্বার 94। সকলে বই খুলেছ অবশ্যই ইতিমধ্যে। অধ্যায়ের নাম হচ্ছে শতকরা। অধ্যায় 9, আলোচ্য পাঠ হচ্ছে আমাদের শতকরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য সহজ করতে ক্লাসটাকে ইতিমধ্যেই আমি শতকরা সম্পর্কে কিছু বৈশিষ্ট্য, কিছু বর্ণনা আমি বোর্ডে ইতিমধ্যে লিখে রেখেছি। সকলে তোমরা যারা আমার অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়েছো, কানেক্ট হয়েছো, সকলে অনুগ্রহ করে একটু তাকাও বোর্ডের দিকে। ভগ্নাংশ, শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। আমি তোমাদেরকে আগে পড়ে শোনাচ্ছি, সকলে একটু মনোযোগ সহকারে আমার পড়াটা শোনো। শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়, আর এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতীক, এই চিহ্ন, এই শতকরা প্রতীক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? তার শতকরার আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে, শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদাই 100। শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদাই 100। যেমন দেখো, উদাহরণ লেখা আছে 1% সমান সমান 100/1। যেহেতু উপরে বলা ছিল শতকরাটা এমন একটা ভগ্নাংশ যার হর সর্বদাই হবে 100, তো 1% সমান সমান 100/1, অর্থাৎ 100 এর মধ্যে 1। 5% 100/5, অর্থাৎ 100/5, 100 এর মধ্যে 5। 17% অনুরূপভাবে 100/17, 15% অনুরূপভাবে 100/15 ইত্যাদি। বন্ধুরা, শতকরা শব্দের অর্থ হচ্ছে প্রতিশত অথবা 100। আমরা শতকরা বললে আমরা বলবো প্রতিশত অথবা 100। এই হচ্ছে মোটামুটি শতকরা সম্পর্কে একটা ছোট্ট একটা ডিসক্রিপশন, বর্ণনা, ব্যাখ্যা, আলোচনা। আমি আবারও বলছি, শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়, আর এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতীক, অঙ্কের মধ্যে শতকরা প্রতীক থাকবে এরকম, তাকে ইংরেজিতে বলা হয় পার্সেন্ট, প্রতিশত। ইংরেজিতে বলা হয় পার্সেন্ট, প্রতিশত, বাংলা বলা হয় শতকরা। এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়। আর আরেকটা বৈশিষ্ট্য হলো, শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদাই হবে 100। এটা ভগ্নাংশ যার হর অলওয়েজ সর্বদাই হবে 100। যেমন উদাহরণ দেওয়া আছে, আমি উদাহরণ তোমাদেরকে বুঝিয়েছি।
যদি বলে 20%, তোমাকে বুঝতে হবে 100 ভাগের 20। যদি বলে 75%, তোমাকে অবশ্যই বুঝতে হবে 100 ভাগের 75, অর্থাৎ 100 এর মধ্যে 75। যদি বলে 35%, বুঝতে হবে 100 এর মধ্যে 35। ওকে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা এই যে বর্ণনাটা তোমাদের সামনে উপস্থাপন করা হলো, আশা করি তোমরা শতকরা সম্পর্কে একটু সামান্যতম হলেও তোমাদের ধারণা ইতিমধ্যে সঞ্চার হয়েছে। মনে রাখতে হবে শতকরা শব্দের অর্থ হলো প্রতিশত অথবা 100, আর শতকরাকে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটাকে বলা হয় শতকরা চিহ্ন। এই চিহ্নটাকে বলা হয় শতকরা চিহ্ন বা প্রতীক, যাকে ইংরেজিতে বলা হয় পার্সেন্ট। ইংরেজিতে বলা হয় পার্সেন্ট। পার অর্থ প্রতি, আর সেন্ট অর্থ হলো শতক, তাহলে প্রতি শতক, PERCENT, পার্সেন্ট বলা হয় ইংরেজিতে। আর বাংলায় তাকে এই প্রতীক দ্বারা, অঙ্কে তাকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় শতকরাটাকে। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা অবশ্যই আশা করি বুঝতে সক্ষম হয়েছো শতকরা একটা অনুপাত, যাকে 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। আর এই শতকরা চিহ্নটাকে এই চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। আর শতকরা একটা ভগ্নাংশ যার হর অলওয়েজ সর্বদাই হবে 100। আর শতকরা শব্দের অর্থ হলো প্রতিশত অথবা 100। এই এই এতটুকুন যদি তুমি আলোচনা শতকরা সম্পর্কে ধরে রাখতে পারো, তাহলে এই শতকরা অধ্যায়ের অঙ্ক আমাদেরকে করতে অনেকটাই আমাদের কাছে সহজ মনে হবে। তাহলে চলো আর দেরি না করে এই অধ্যায়ের শতকরা অঙ্কের মধ্যে আমাদের কিছু সূত্র রয়েছে। আমি সূত্রগুলো তোমাদেরকে আগে তুলে দিচ্ছি, তারপর সূত্রগুলো তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা করে দিব সূত্রগুলো কি কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো সূত্রের মাধ্যমে অনেক বড় জিনিসকেও, কঠিন জিনিসকেও খুব সহজে উপস্থাপন করা সম্ভব হয় যদি আমরা সূত্রটা প্রয়োগ করতে পারি। আবার সূত্র ছাড়াও কিছু অঙ্ক করা যায়, তবে সূত্রের মাধ্যমে করতে পারলেই তোমাদের জন্য বেটার হবে, তোমরা বুঝতে তোমাদের অনেক সহজ হবে। যেমন এখানে একটা প্রশ্ন আমি উল্লেখ করি তোমাদের সামনে। প্রশ্নটা হলো, জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিল। জসিম একটা ব্যক্তির নাম। সে ব্যাংক, যে কোনো একটা ব্যাংক থেকে 100 টাকায় শতকরা 6%, 100 টাকায় 6 টাকা বার্ষিক মুনাফায় সে 2000 টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। প্রতি বছর কত টাকা মুনাফা তাকে দিতে হবে? প্রতি বছর কত টাকা তাকে মুনাফা, এটা হলো বার্ষিক মোট মুনাফা। যেহেতু সে টাকা নিয়েছে ঋণ 2000 টাকা, আর মুনাফার হার হলো 6%, মানে 100 টাকা দিতে হবে তাকে 6 টাকা। এখন তাকে দিতে হবে বার্ষিক মুনাফা মোট তাকে কত দিতে হবে, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নেওয়া হলো। টাকাটা উজ্জ্বল রয়েছে, অজ্ঞাত। কত টাকা ঋণ নেওয়া সেটা অজ্ঞাত। ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নেওয়া হলো, তো কিছুটা কত সেটা অজ্ঞাত রয়েছে। 1 বছর পর 600 টাকা, যে টাকা ঋণ নিয়েছিল ওই ঋণের মুনাফা হিসাবে 1 বছর পর 600 টাকা ব্যাংকে দেওয়া হলো মুনাফা। প্রশ্ন হলো, তাহলে কত টাকা ঋণ নিয়েছিল, মানে আসলটা কত? এই প্রশ্নের মধ্যে চাইছে আসল কত, আগের প্রশ্ন চাওয়া হয়েছে বার্ষিক মুনাফা কত। ক্লিয়ার কথাটা? তাহলে বার্ষিক মুনাফা চায় আমাদের কাছে কোনো সময়, আসল টাকাটা চায়, মুনাফার হার চায়। তাহলে বার্ষিক মুনাফা, আসল, মুনাফার হার ইত্যাদি এগুলো সূত্র অবশ্যই আমাদের জানা প্রয়োজন। তাহলে সূত্রগুলো দেখানো, সূত্রাবলী। এক নম্বর সূত্র আমরা দেব বার্ষিক মুনাফা। বার্ষিক
মুনাফা, বার্ষিক মুনাফা ইকুয়াল টু আসল ইনটু বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার বাই 100। এই হচ্ছে বার্ষিক মুনাফার কত, এই সূত্রের মাধ্যমে আমাদেরকে বের করতে হবে। নাম্বার 2, যদি বলা হয় আসল কত, আসল টাকাটা কত, তাহলে আসল সমান সমান তার জন্য লিখতে হবে বার্ষিক মুনাফা গুণ 100 বাই বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার। 3 নাম্বার যদি মুনাফার হার চায়, মুনাফার হার কত চায়, তাহলে বার্ষিক মুনাফা ইনটু 100 বাই আসল। আমরা প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্ত এই 3টা সূত্রের ব্যবহার আমরা তোমাদের সামনে এখন উপস্থাপন করব। প্রথম সূত্রটা হলো, যদি বার্ষিক মুনাফা চাওয়া হয় তাহলে আমরা লিখব আসল ইনটু বার্ষিক মুনাফার হার বাই 100। আর যদি অঙ্কের মধ্যে চাওয়া হয় আসল কত টাকা ছিল, মূলধন কত, তাহলে তার সমান সূত্র লিখব আমরা বার্ষিক মুনাফা ইনটু 100 বাই বার্ষিক মুনাফার হার। আর যদি অঙ্কেতে চাওয়া হয় মুনাফার হার ছিল কত, রেট ব্যাংক সুদের হার ছিল কত, তাহলে লিখব আমরা মুনাফার হার সমান সমান বার্ষিক মুনাফা ইনটু 100 বাই আসল। তোমরা অবশ্যই এই 3টা সূত্র খাতার মধ্যে অবশ্যই লিখে ফেলবে তাৎক্ষণিকভাবে, এবং এই সূত্রগুলা অনুশীলন প্র্যাকটিস করতে করতে তোমরা এগুলো মুখস্থ করতে হবে, যেন তোমার চোখের সামনে অটোমেটিক্যালি সূত্রগুলা ভেসে আসে। এখন আমি একটা প্রশ্ন বোর্ডে লিখি, তাহলে তোমরা ঝটপট করে সবাই অবশ্যই লিখে ফেলছো। আমি একটা প্রশ্ন বোর্ডে দেখি, প্রশ্নটা লিখে যদি অঙ্কটা তোমাদের সামনে উপস্থাপন করি তখন তোমার বুঝতে সহজ হবে। প্রশ্ন, জামাল ব্যাংক থেকে 5% বার্ষিক মুনাফায় মুনাফায় 2500 টাকা ঋণ নেয়।
1 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? এই হলো প্রশ্নটা। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু লক্ষ্য করো। বোর্ডে একটি প্রশ্ন উল্লেখ করেছি আমি। প্রশ্ন: জামাল ব্যাংক থেকে শতকরা 5 টাকায় বার্ষিক মুনাফায়, এই 5% অর্থ হচ্ছে 100 টাকায় 5 টাকা, শতকরা 5 টাকা, 5% বার্ষিক মুনাফায় 2500 টাকা ঋণ নেয়। তাহলে তার আসল টাকা হলো 2500 টাকা। এখন 1 বছর পর তাকে, মানে জামাল 1 বছর পর কত টাকা ব্যাংকে মুনাফা দিতে হবে, এই হলো প্রশ্ন। এখন আমার সাথে চাওয়া হয়েছে কি, বার্ষিক মুনাফা কত টাকা দিতে হবে, তাই না? তাহলে আমরা যে 3টা সূত্র লিখেছিলাম তার মধ্যে 1 নাম্বার সূত্রটাই ছিল বার্ষিক মুনাফা। এখন যদি আমরা অঙ্কটা করি, এখন সমাধান প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি দেওয়া আছে মুনাফার হার কত পার্সেন্ট, 5%। দেওয়া আছে আসল টাকা কত, 2500 টাকা। চাওয়া হয়েছে কি মুনাফা কত। তাহলে আমরা যদি দেখি, দেওয়া আছে মুনাফার হার 5 টাকা বা 5%, যাই লেখো। আর আসল হলো 2500 টাকা। আর চাওয়া হয়েছে কত, বার্ষিক মুনাফা কত। বার্ষিক মুনাফা এটা হলো আমাদের বের করতে হবে কত। ওকে, তাহলে আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে আমার কাছে চাওয়া হয়েছে বার্ষিক মুনাফা কত। আমরা যে 3টে সূত্র লিখেছিলাম, 1 নম্বর সূত্রটা ছিল আমাদের বার্ষিক মুনাফা। তাহলে আমরা জানি বার্ষিক মুনাফা ইকুয়াল টু, তোমরা সবাই খাতা লিখছো না সূত্রটা? বার্ষিক মুনাফা সমান সমান সূত্র হলো আসল ইনটু বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার বাই 100। তাহলে সমান সমান দিয়ে এখানে দিয়ে নিচে 100 থেকে গেল, উপরে আসল আছে কত টাকা আমার, 2500 টাকা, গুণ বার্ষিক মুনাফার হার কত, 5%, তাহলে আসলো 5। আর পার্সেন্টেজ তো এক্সট্রা এখানে নেমে গেছে, এই জন্য আর পার্সেন্ট লিখতে নেন, বার্ষিক মুনাফার 5 টাকা লিখতে ভালো হয়, 5 টাকা। তাহলে এখন আমরা এই নিচের 2 শূন্যের সাথে উপরের 2 শূন্য কেটে দিয়েছি। দেওয়ার পর আমার থাকতেছে সমান সমান দিয়ে 5 গুণ 25, 5 25-এ 125 টাকা। তোমরা 25-কে 5 দিয়ে গুণ দিতে পারো রাফে, যারা গুণের দুর্বল রয়েছে। রাফ যদি করি আমরা এখানে 5 5 আর 25, 25 আর 5 হাতে থাকে 2, 5 2 গুণে 10, 10 আর 2 12, অর্থাৎ
25। এই 125 টাকা আমার দেওয়া লাগবে 1 বছর পর মুনাফা। উত্তর 125 টাকা লিখলেই হবে, অথবা 1 বছর পর 125 টাকা মুনাফা দিতে হবে, ওটাও লিখলে অঙ্ক হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এক নজর সবাই একটু দেখো অঙ্কটা, সবাই একটু এক নজর দেখো। প্রশ্নটা ছিল আমার, জামাল ব্যাংক থেকে 5% বার্ষিক মুনাফায় 2500 টাকা ঋণ নেয়। জামাল ব্যাংক থেকে 5% বার্ষিক মুনাফায় 2500 টাকা ঋণ নেয়। 1 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে, এই ছিল প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই প্রশ্ন থেকে উঠিয়ে নিয়েছি যে মুনাফার হার দেওয়া আছে শতকরা 5 টাকা, মানে 5% মানে হচ্ছে এই চিহ্নটাকে বলা হয় শতকরা, মানে 100 মধ্যে 5 টাকা। আর মোট ঋণ নিয়েছে সে কত টাকা, 2500 টাকা। তাহলে মুনাফার হার হলো 5 টাকা, আর আসল নিয়েছে সে, ঋণ নিয়েছে 2500 টাকা। আমার কাছে তারা এই প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছে তাহলে বার্ষিক মুনাফা দিতে হবে তাকে কত টাকা। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। আমরা যে 3টা সূত্র লিখেছিলাম, 1 নম্বর সূত্র হলো লিখছি আমরা বার্ষিক মুনাফা, 2 নম্বর সূত্র লিখেছিলাম আসল বের করার সূত্র, 3 নম্বরে লিখেছিলাম বার্ষিক মুনাফার হার বের করার সূত্র। তাহলে এটা আমাদের 1 নম্বর সূত্র আলোকে হয়েছে। তার সূত্র লিখে দিয়েছি, আমরা জানি বার্ষিক মুনাফা সমান সমান আসল ইনটু বার্ষিক মুনাফার হার বাই 100। আমি আবারও বলছি, বার্ষিক মুনাফা ইকুয়াল টু হোয়াট, মানে তারা জানতে চেয়েছে আমাদের নিকট যে বার্ষিক মুনাফা দিতে হবে তাকে কত টাকা। 2500 টাকা সে ঋণ নিয়েছে ব্যাংক থেকে শতকরা 5 টাকা হারে। তাহলে 1 বছর পর 100 টাকা যদি 5 টাকা দিতে হয় 1 বছর পরে, তাহলে তার ঋণ তো হলো 2500 টাকা। তাহলে 2500 টাকায় সে কত টাকা ঋণ তাকে দিতে হবে 1 বছর পর, এটা হলো প্রশ্ন, জানতে চাওয়া হচ্ছে আমাদের কাছে বার্ষিক মুনাফা কত টাকা আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তো জানা রয়েছে যে আমরা জানি বার্ষিক মুনাফা সমান সমান আসল ইনটু বার্ষিক মুনাফার হার ডিভাইডেড বাই 100। আমরা এখন মান বসিয়ে দিয়েছি, যেখানে ছিল আসলের জায়গায় দিয়েছি আমরা 2500, গুণ চিহ্ন জায়গায় গুণ চিহ্ন নামিয়ে দিয়েছি। বার্ষিক মুনাফার হার সেখানে ছিল 5, সেখানে 5 দিয়েছি, বাই ডিভাইডেড বাই নিচে রয়েছিল 100, আমি 100 দিয়ে দিয়েছি। এবার উপরের 2 শূন্যের সাথে নিচের 2 শূন্য আমি কেটে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। নিচে থাকে 1 আর উপরে উঠে গেছে 25 গুণন 5। তো নিচে যদি 1 থাকে অন্য সংখ্যা ছাড়া, তাহলে নিচে 1 আর সেটা লিখে প্রকাশ করার প্রয়োজন পড়ে না। কিন্তু উপরে যদি 1 থাকে তাহলে সেটা লিখতে হবে। লবের মধ্যে যদি সবশেষ গিয়ে আমি 1 পাই ফল হিসাবে, তাহলে সেটা লিখে উল্লেখ করতে হবে, না লিখলে কাটা যাবে, ভুল হবে। আর হরের মধ্যে যদি আমি 1 পাই সবশেষ ফল হিসাবে, সেই 1 প্রকাশ না করাটাই উত্তম। তাই আমি এখানে 1 প্রকাশ করি নাই। উপরে রয়েছে 25 গুণ 5, আমি 5 দিয়ে গুণ করছি 25 কে, 5 5 25, 25 এর 5, হাতে থাকে 2, 5 দুগুণে 10, 10 আর হাতের 2 12। আমি এই গুণটা রাফও করে দিয়ে তোমাদের করে দিয়েছি। যারা তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদের মধ্যে হয়তো কেউ থাকতেও পারে গুণে দুর্বল, তো আমি রাফ দিয়েছি, দেখো 5 5 25, 25 এর 5, হাতে থাকে 2, 5 দুগুণে 10, 10 আর হাতের 2 12, তার মানে 125। তাহলে বার্ষিক মুনাফা হিসাবে জামালকে ব্যাংকে দিতে হবে 1 বছর পরে কত টাকা, 125 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে জানতে চাওয়া হয়েছিল বার্ষিক মুনাফা কত, উত্তর 125 টাকা। এভাবে শর্টে সংক্ষিপ্ত করে লিখলেও হবে। আর যদি কেউ লেখে উত্তর বার্ষিক মুনাফা হিসাবে তাকে 125 টাকা দিতে হবে, একটু লম্বা করে লেখা যায়, সেটাও হবে, এতে কোনো সমস্যা
হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নটা আমি তোমাদের সামনে উঠিয়ে দিয়েছিলাম বোর্ডে। এই প্রশ্ন আলোকে আমরা করেছি 1 নাম্বার সূত্র দিয়ে মুনাফার বার্ষিক মুনাফা কত হলে আমরা এভাবে অঙ্কটা করে ফেলবো। আশা করি তোমরা সকলে এটা বুঝতে সক্ষম হয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, ঝটপট তোমরা অঙ্কটা খাতায় উঠিয়ে নাও, আমি পরবর্তী আরেকটা অঙ্কে তোমাদেরকে চলে যাব এখনই। এখন আমরা দেখব যে যদি বলা হয় আসল কত, 2 নাম্বার সূত্রটা আমরা প্রয়োগ করব। তোমরা ঝটপট অঙ্কটা সকলে খাতায় উঠিয়ে নাও। এটা কিন্তু তোমার বই থেকে অঙ্কটা আমি দেইনি, আমি নিজ থেকে প্রশ্নটা তৈরি করে দিয়েছি, তাৎক্ষণিকভাবে এটা সমাধান দিয়েছি। এরকম প্রশ্ন যদি পরীক্ষায় তোমার আসে প্রশ্নপত্রে, তোমরা যেহেতু সমাপনী পরীক্ষার্থী, তো তোমাদের খুব বড় অঙ্ক পরীক্ষা আসে না, এই ছোট অঙ্কের মধ্যে তোমাদেরকে লিখতে হয়। তো তোমাদের প্রশ্নপত্রে যদি এরকম অঙ্ক থাকে, তাহলে তোমরা ঝটফট এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা একদম শর্টে করতে পারো। এটা সূত্র ব্যবহার না করে আবার অন্যভাবেও করা যায়, সেটা তোমার কাছে একটু কঠিন মনে হবে। এজন্য আমি সূত্রটার প্রয়োগ দেখিয়ে দিয়েছি, তোমার কাছে এটা একদম সহজ আকারে তুমি অঙ্কটা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আর বিলম্ব না করে আমি আরো একটা অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হবে দ্বিতীয় সূত্রটা। আসল যদি চায়, আসল কত টাকা, তাহলে তুমি কিভাবে আসলটা বের করবে, তুমি কিভাবে আসল নির্ণয় করবে, এখন আমি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে অত্যন্ত মনোযোগের সাথে এই গণিত ক্লাসটি উপভোগ করতেছ। আসল কত যদি চাওয়া হয়, তাহলে যেমন ধরো, আমি আরো একটা প্রশ্ন তোমাদের সামনে উঠিয়ে ধরি। প্রশ্ন প্রশ্ন নিজাম সাহেব ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নেয়। নিজাম সাহেব ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নেয়। 1 বছর পর তাকে 1272 টাকা, 1 বছর পর তাকে 1272 টাকা মুনাফা পরিশোধ করতে হয়। ব্যাংক থেকে 6% হারে, 6% মুনাফায়, একটু ভুল হয়েছে প্রশ্ন লেখা। ব্যাংক থেকে 6% মুনাফায় কিছু টাকা ঋণ নেয়। 1 বছর পর তাকে 1272 টাকা মুনাফা দিতে হয়। আসল কত? আসল কত টাকা সে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল? প্রিয় শিক্ষার্থীরা, সকলে আর একটু ভালো করে দেখো। নিজাম সাহেব ব্যাংক থেকে 6%
মুনাফায় কিছু টাকা ঋণ নেয়। এই কিছু বলতে কত টাকা ঋণ নিয়েছে সেই সংখ্যাটা গোপন রয়েছে। কত টাকা ঋণ নিয়েছে এই সংখ্যাটা নাই। যত টাকায় সে ঋণ নিয়েছে ওই পরিমাণ টাকার মুনাফা হিসাবে তাকে 1 বছর পরে 1272 টাকা তাকে ব্যাংকে মুনাফা হিসাবে পরিশোধ করতে হয়েছে। তাহলে জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে, তাহলে আসল কত টাকা, মানে সে কত টাকা ঋণ নিয়েছিল, কত টাকা ঋণ নেওয়ার কারণে তাকে 1 বছর পরে এই 1272 টাকা মুনাফা হিসাবে তাকে ব্যাংকে দিতে হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি প্রশ্নটা সকলে বুঝতে পেরেছ? তাহলে প্রশ্নটা ছিল কি, জানতে চাইছে কত, আসল কত। এখন আমরা যদি তার সমাধান করি, সমাধান দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হার সমান সমান কত, 6 টাকা। আর বার্ষিক মুনাফা দেওয়া আছে, বার্ষিক মুনাফা দেওয়া আছে 1272 টাকা। আর তারা জানতে চেয়েছে আসল কত। আসল সমান সমান ইন্টিগ্রেটিভ সাইন হোয়াট, কত। এই হলো, আমি এটা নিয়েছি প্রশ্ন থেকে। এবার আমরা জানি আসল সমান সমান বার্ষিক মুনাফা গুণ 100 বাই বার্ষিক মুনাফার হার। এটা সূত্র তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে হবে, নচেত তুমি অঙ্কটা সঠিকভাবে করতে পারবে না। বার্ষিক মুনাফার হার। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো বোর্ডে প্রশ্নটা ছিল, নিজাম সাহেব ব্যাংক থেকে 6% মুনাফায় কিছু টাকা ঋণ নেয়। কিছুটা কত সেটা অজ্ঞাত রয়েছে, গোপন রয়েছে। 1 বছর পর তাকে 1272 টাকা মুনাফা দিতে হয়েছে ব্যাংকে। তাহলে প্রশ্ন হলো, এই যে কিছুটা কত, মানে আসল টাকাটা কত। তাহলে আমি প্রশ্ন থেকে উঠিয়ে নিয়েছি, এখানে মুনাফার হার ছিল 6%, 6 টাকা। আর বার্ষিক 1 বছর পর যে সে মুনাফা দিয়েছে ব্যাংকে, একটা ছিল 1272 টাকা। বার্ষিক মুনাফা রয়েছে এখানে 1272 টাকা। জানতে চাওয়া হয়েছে আমাদের নিকট আসল কত। সুতরাং আসল সমান সমান হোয়াট, ইন্টিগ্রেটিভ সাইন, মানে প্রশ্ন রয়েছে কত টাকা। তো আসল কত সেটা বের করার জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি। আমরা জানি আসল সমান সমান বার্ষিক মুনাফা গুণ 100 বাই বার্ষিক মুনাফার হার। আবার দেখো, আসল সমান সমান বার্ষিক মুনাফা গুণ 100 বাই বার্ষিক মুনাফার হার। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় লাইনে গিয়ে তাদের মান বসিয়ে দিচ্ছি। বার্ষিক মুনাফা কত আছে আমার, বার্ষিক মুনাফা কত, 1272 টাকা। 1272 টাকা গুণ 100, নামে দিলাম আমি 100। বার্ষিক মুনাফার হার আছে নিচে কত, বার্ষিক মুনাফার হার কত, 6 সমান সমান এটা এখন আর নিচে দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা সরাসরি সংখ্যা নেমে যাবে। এবার 6 দিয়ে
আমি 100কে ভাগ করতে পারি, যা এখানে দেখতে পারি, অথবা 6 দিয়ে 1272কেও আমি ভাগ করে দেখতে পারি যায় কিনা। প্রিয় শিক্ষার্থী, এখন আমি 6 দিয়ে ভাগ করি 1272কে। 6 দিয়ে যদি ভাগ করি 1272, দেখো তো সবাই 6 12-এর মধ্যে কতবার যায়? ভেরি গুড, 2 বার। 6 দুগুণে 12। এখান থেকে আমি 7 নামিয়ে নিলাম, যেহেতু এটা 2 2 মিলে যায় 0, 1 1 মিলে যায় 0, বাম পাশে বসে না, 7 নামিয়ে নিলাম। তাহলে 6 যায় 7-এর মধ্যে, একবার 6কে 6, এবার বিয়োগ করলে 6 আছে, 7 হবে কত হলে 1 হইলে, এখান থেকে আবার আমি 2 নামিয়ে নিলাম, 12। তাহলে 6 যায় 12-এর মধ্যে 2 বার, 6 দুগুণে 12। তাহলে এটা মিলে গেছে। তাহলে 212, অর্থাৎ 6 দিয়ে 1272কে ভাগ করলে ফল পাওয়া যায় কত? 212। তাহলে এখন আমি যদি এটা কেটে যদি করি, তাহলে এটা কেটে দিয়ে লিখতে পারি এখানে 212, অর্থাৎ 6 দিয়ে 1272কে ভাগ করছি, ফল পেয়েছি আমি কত? 212। এটা তোমাদেরকে দিলাম আমি রাফের জন্য, এটা সবাই রাফ করবা পাশে। 212, তাইলে 6 কেটে গেল, আর 6 দিয়ে ভাগ করা কত? আমি 212। এবার দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, 212 গুণ 100, এই গুণটা যদি আমি পাশে রাফ করি, 212 গুণ করতে হবে 100 দিয়ে। যেহেতু এটা গুণক গুণের মধ্যে দুটো শূন্য রয়েছে, এটা সহজে করা যায়। এই সংখ্যার পেছনে দুটো শূন্য বসাই দিলেও হয়ে যাবে। আর যদি তোমরা গুণ করতে পারো, 2 0 0 1 0 0 2 0 0 গুণ 2 0 0 1 0 0 2 0 0 গুণ 2কে 2 1কে 1 2কে 2। এবার যোগ করলে 0 0, এই 0 0, এই 2 এর 2, 1 এর 1, 2 এর 2, অর্থাৎ 21200 টাকা। 21200। তাহলে আমরা কি পেয়ে গেলাম এখানে? তোমরা চাইলে কিন্তু গুণটা ডাইরেক্ট করতে পারো, অথবা লিখতে পারো এভাবে, 212 গুণ 100 সমান সমান গুণ পাওয়া গেল কত? 21200 টাকা। 21200 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু লক্ষ্য করো বোর্ডের দিকে। আসল চাওয়া হয়েছে আমাদের নিকট বার্ষিক মুনাফা। বার্ষিক মুনাফা ছিল 1272 টাকা। 1272 টাকা। আর বার্ষিক মুনাফার হার ছিল, অর্থাৎ 100 টাকায় 1 বছরে দিতে হচ্ছে তাকে 6 টাকা। তাহলে আসল কত, মানে কত টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে, এই যে বলছে না কিছু টাকা, এই কিছুর পরিমাণটা কত, এটা হলো আসল। তো কত টাকা সে ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে 1 বছর পর তাকে মুনাফা হিসাবে দিতে হয়েছে ব্যাংকগুলোকে 1272 টাকা। সেটা হচ্ছে 21200 টাকা। অর্থাৎ তাকে 21200 টাকা সে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল এই 6% হারে। মানে 100 টাকা নিয়ে আমি 1 বছর দেব ব্যাংকে 6 টাকা মুনাফা, এই হিসাবে সে নিয়েছে 21200 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা দ্বিতীয় সূত্রটা, মানে আসলের সূত্রটাও তোমরা বুঝতে সক্ষম হয়েছো। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু তাকাও বোর্ডে। আবার আমি বলছি, প্রশ্নটা দেখো দি। নিজাম সাহেব ব্যাংক থেকে 6% মুনাফায় কিছু টাকা ঋণ নেয়। নিজাম সাহেব ব্যাংক থেকে 6% মুনাফায় কিছু টাকা ঋণ নেয়। 1 বছর পর তাকে 1272 টাকা মুনাফা দিতে হয়। আসল কত? তাহলে আসল কত, এটা হচ্ছে আসল বের করার সূত্র, আসল নির্ণয় করার সূত্র। আর এর আগের অঙ্কে আমি দেখিয়েছি বার্ষিক মুনাফা কত, এটা ছিল বার্ষিক মুনাফা নির্ণয় করার সূত্র। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সহজেই অঙ্ক দুটা বুঝতে পেরেছ। আমি আজকে তোমাদেরকে দুটি সূত্র প্রয়োগ করে দেখিয়েছি, দুটি অঙ্ক।
উঠিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি। আমি আজকে অতিরিক্ত গরম পড়ছে বিধায় তোমাদের ক্লাসটা আমি আর দীর্ঘায়িত করতে পারছি না। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে তৃতীয় সূত্রটা দেখিয়ে দিব, মুনাফার হার নির্ণয় করার যে সূত্রটা সেটা আমি দেখিয়ে দিব। তো আজকে প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্ত থাকলো। যারা আমার এই অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ। যারা হতে পারো নাই তারা পরবর্তীতে খান টিচিং মিডিয়া এই ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে তোমার এই ক্লাসটি তুমি বুঝে নিবে। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ইনবক্সে আমাকে নক করবে, অথবা ফোন নাম্বার দেওয়া আছে আমার প্রত্যেক শিক্ষার্থীর কাছে, ফোন নাম্বার দেওয়া আছে সিলেবাসের মধ্যে, ডায়েরির মধ্যে। তোমরা ফোনে যোগাযোগ করবে অথবা ইনবক্সে আমাকে জানাবে, প্রশ্ন করবে। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমার সকল প্রশ্নের জবাব সহজ করে সুন্দর করে দেওয়ার জন্য। সকলে বাসায় থেকো, ভালো থেকো। এই পর্যন্ত আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।